বন্ধুরা আপনাদের মনে আছে তো কয়েকদিন আগের ঘটনাটা? পাকিস্তানের কাছে ভিক্ষে করে হালুয়া রুটি খাওয়া কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যম একেবারে তুমুল উল্লাসে ভরে উঠেছিল এক ভুয়া খবর নিয়ে যে চীনা সেনাবাহিনী ভারতের 60 কিলোমিটার ভিতরে একেবারে ঢুইক্কা গেছে। খবরটা ছিল পুরোপুরি ভুয়া, অথচ তা নিয়ে কত আনন্দ করলো তারা। কিছু ভারত বিরোধী দর্শক সেই মিথ্যে খবর দেখে নাচতে নাচতে একেবারে আনন্দে ফেটে পড়ল। কিন্তু আজকে সেই আনন্দে আমরা জল ঢেলে দিতে এসেছি, কারণ সত্যটা হলো চীনা সেনাবাহিনী ভারত দখল করতে আসেনি, বরং তারা ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়। এখন এই মিথ্যে খবরে মেতে ওঠা ভারত বিরোধী সংবাদ মাধ্যম আর দর্শকদেরকে আমি আজকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই। কি পাকিস্তানের দালালেরা, এখন কেমন লাগছে? তোমরা তো জেগে জেগে স্বপ্ন দেখেছিলে চীনা সেনাবাহিনী ভারতকে এক ঝটকায় গুড়িয়ে দেবে, আর আজ সেই চীনই ভারতের সাথে তাদের সমস্যাগুলো সমাধান করতে এবং মোদির সাথে বসে আলোচনা করতে চায়। ও উগ্রবাদীরা, চোখ খুলে দেখো এখানে সংবাদ মাধ্যমে কি ছাপা হয়েছে। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের এই পাকিস্তানি উগ্রবাদীরা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে নানা রকম উস্কানিমূলক কমেন্ট করছিল। চায়না তো 60 কিলোমিটার ঢুক্কাই দিল, কিন্তু এখন কি বলবে? বন্ধুরা, এরা কত বড় জাহিল আর মূর্খ সেটা এবার একটু বুঝুন। এত বড় একটা খবর, একটা দেশের 60 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীনা সেনাবাহিনী, আর সেটা নিয়ে পৃথিবীর কোনো বড় সংবাদ মাধ্যমে কি একটাও শব্দ ছাপা হয়েছে, জায়গা পেয়েছে? বিবিসি, সিএনএন, আল জাজিরা, দ্য নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ভয়েস অফ আমেরিকা, কেউ এই খবরটা নিয়ে কভারেজ করেনি। ভাবুন তো, যদি সত্যি এমন কিছু হতো তবে আন্তর্জাতিক মিডিয়ায় এই খবর একেবারে শিরোনাম হয়ে থাকতো। কিন্তু এই মূর্খ জাহিল দর্শকরা একবারও ভেবে দেখলো না যে কেন এই খবর কোনো বড় সংবাদ মাধ্যমে ছাপা হলো না, একটা দুটো লোকাল আউটলেট ছাড়া। যেই শুনেছে ইন্ডিয়ার পিছনে বাঁশ গিয়েছে, অমনি নাওয়া খাওয়া ভুলে লুঙ্গি তুলে নাচা শুরু করে দিয়েছে। সেই পাকিস্তানের জুতো পরিষ্কার করা সংবাদ মাধ্যম যারা এই খবরকে নিয়ে মহা উত্তেজনা ছড়িয়েছিল, এখন এত বড় একটা এই খবর, গুরুত্বপূর্ণ খবর নিয়ে কোনো শব্দ নেই তাদের মুখে। কেন? ভারত আর চীনের সম্পর্কের এত বড় পরিবর্তন ঘটছে, আর আজ তারা চুপচাপ কেন? যখনই ভারতকে ছোট করার একটা সুযোগ পায় তখন সবাই একবারে হমৌ করে ওঠে, কিন্তু যখন ভারত তার কৌশল এবং শক্তির প্রমাণ দেখায় তখন এরা হঠাৎ নীরব হয়ে যায়। আসলে বন্ধুরা, এই সমস্ত খবরগুলো প্রকাশ করলে ওদিকে মালিক তো আবার রাগ করবে। এখন যদিও বা দু একটা হাতটা ছুঁড়ে দিচ্ছে, তখন তো আর একটাও দেবে না। এই জন্যই এদের মহাজ্ঞানী সাংবাদিকদের এরকম চরিত্র আমরা দেখতে পাই। এবার আসল কথায় আসা যাক। এতদিন যে চীন ভারতের এলাকা দখল করে নেওয়ার গল্প শোনাচ্ছিল, আজ তারা নিজেই ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। আর মজার ব্যাপার হলো রাশিয়াও এই পুরো বিষয়টিতে কিছুটা ভূমিকা রাখছে। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনে তারা সাহায্য করছে। অথচ এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাংলাদেশি ভারত বিরোধী সংবাদ মাধ্যমে কোনো জায়গা পায়নি, কারণ এগুলো তো ভারতকে শক্তিশালী দেখায়। তাই তাদের জন্য এসব খবর খুবই অসুবিধাজনক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই সব ভুল ধারণাগুলো পরিষ্কার করব যারা ভুয়া খবরে আনন্দ করেছিল। তাদের আনন্দ আজ ধূলিসাৎ হবে। তো অপেক্ষা কিসের? চলুন দেখে নিই আসল ঘটনা কি, আর চিন্তার গভীরে ঢুকে একটু বুঝি কেন ভারত আজ এতটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি দেশ হয়ে উঠেছে। বন্ধুরা, চীনের আচরণ হঠাৎ করেই বদলে গিয়েছে। চীনের তরফ থেকে ইঙ্গিত করা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়া উচিত, কারণ 2020 সালের পর থেকে এখনো পর্যন্ত দুই দেশের প্রধানদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়নি। আজ চীন সেই বিষয়টি নিয়ে বেশ মরিয়া হয়ে উঠেছে। এখন পুরো কাহিনীর পিছনে গল্পটা আগে একটু বুঝে নিন। বন্ধুরা, আজ থেকে 1 বা 1.5 মাস আগে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই এসিও সম্মেলনে যোগ দিতে গিয়েছিল একটা,
এবং ওই একই মাসে তিনি গিয়েছিল আসিয়ান মিটিংয়ে অংশ নিতে। আর এই দুটো বৈঠকেই তার সাক্ষাৎ হয়েছিল চীনের বিদেশ মন্ত্রীর সাথে। সেই বৈঠকে চীনের বিদেশ মন্ত্রী বলেছিল এলওসি মানে ওই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে যে সমস্যা চলছে তার দায়িত্ব উভয় দেশের উপরেই, তাই উভয় দেশেরই কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এই সময় মানে চীনের মন্ত্রী তিনি একটি অত্যন্ত বেপরোয়া ও মানে একটা বোকামি বলতে পারেন ধরনের দাবি তুলেছিল যে এলওসির উপরে নূতন বাস্তবতাকে ভারতকে মেনে নিতে হবে। এখানে নূতন বাস্তবতা বলতে তিনি বোঝাতে চেয়েছিলেন যে গালওয়ান উপত্যকা থেকে চীন সেনারা সরে গেছে, প্যাংগং হ্রদ সেখান থেকেও চীনের সেনা সরিয়ে নেওয়া হয়েছে, গোগরা এবং হট স্প্রিং এলাকা সেখান থেকেও চীনের সেনারা সরে গিয়েছে। তবে এখন বাকি রয়েছে এই যে ডেপসাং এবং ডেমচক অঞ্চল, এই অঞ্চলটা চীন বলেছিল শুধু এইটুকু মেনে নিন যে এই দুটো এলাকা মানে এই ডেপসং এবং ডেমচক চীনের, তাহলে এলওসি নিয়ে যত সমস্যা আমাদের এখনও আছে সব শেষ, এখানেই হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে ডক্টর জয়শঙ্করের অবস্থান খুবই পরিষ্কার ছিল। তিনি স্পষ্ট বলেছিলেন যে প্রথমে পুরোপুরি একদম পুরো ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এলওসি নিয়ে পূর্বে করা চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তাহলেই চীনের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। ডক্টর জয়শঙ্কর 1993 এবং 1996 সালের চুক্তির কথা ওখানে উল্লেখ করেছিল, যেখানে ওই যে মানে চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো দেশ একতরফাভাবে এলওসির অবস্থান পরিবর্তন করতে পারবে না, সেটা ভারত হোক আর চায়না। তাই যতদিন পর্যন্ত চীনা সেনারা ডেপসং এবং ডেমচক অঞ্চল থেকে সরে না যাবে এই সমস্যার কোনো সমাধান হবে না। অর্থাৎ ভারত এত দিনেও এত বছরেও চীনের এই চাপের সামনে একদমই মাথা নত করেনি। চীনের বক্তব্য কিছুটা এরকম, যেখান থেকে মানে সেনাদেরকে সরানো হয়েছে সেগুলো আগে যেমন ভারতের ছিল তেমনই আছে, তবে যেখানে চীনা সেনারা রয়ে গেছে এখনও সেগুলি এখন চীনের এলাকা। তবে এ বিষয়ে দিল্লির অবস্থান খুবই স্পষ্ট ছিল শুরু থেকে, যদি শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হয় তাহলে পুরোপুরি ডিসএঙ্গেজমেন্ট করতে হবে এবং আজ অবশেষে চীন সেই বিষয়টি নিয়ে একমত হয়েছে। বন্ধুরা, চীনের বিবৃতি দেখুন, তারা বলছে যে এখন থেকে তারা কঠোরভাবে 1993 এবং 1996 সালের সীমান্ত চুক্তিগুলো মেনে চলবে। অর্থাৎ এখন চীন ডেমচক এবং এই ডেমচক অঞ্চল খালি করতে প্রস্তুত। অন্য যে এলাকাগুলো থেকে চীনা সেনারা সরে গিয়েছে এই দুটো এলাকায় রয়েছে, এখন এখান থেকেও সরে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে চীন কেন এত বড় ইউটার্ন নিল? স্পষ্টতই চীনের অর্থনীতি ভারতের ওপরে বেশ কিছুটা নির্ভরশীল, আর চীন বর্তমানে একটু হলেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। না, আমরা ওই দালাল মিডিয়ার মতো বলবো না ইন্ডিয়া আউট করে ভারতের মাজা ভাঙ্গা গেছে, ভারতের বাজারে হাহাকার, ইন্ডিয়া বয়কট ক্যাম্পেনে মোদির পুচ্ছে আগুন, চটিচাটা বুড়োভাম পিনাকি ভট্টাচার্যের মতো বড় বড় বুলি ছাড়বো না। তবে চীনের হালকা একটু অর্থনৈতিক সমস্যা হচ্ছে এখন, কারণ তারা ভারতীয় বাজারে প্রবেশ অধিকার পাচ্ছে না এবং ভারতীয় বাজার কত বড় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং ভারতের তরফ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে চীনের উপরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে চীনের অর্থনীতি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজা ভাঙ্গা যায়নি, তবে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2020 সালে ভারত তার বিদেশ বিনিয়োগ নিয়মগুলোর একটা কঠোর নিয়ম এনে দিয়েছিল। ভারত তখন পরিষ্কারভাবে জানিয়েছিল যে যেসব দেশ ভারতের সঙ্গে স্থল সীমান্ত শেয়ার করে তাদের বিনিয়োগ সরকারের অনুমতির মাধ্যমে আসতে হবে। আর এই সিদ্ধান্তটি চীনের জন্য ভীষণ বড় একটা ধাক্কা ছিল, কারণ এতদিন চীনের বড় বড় যেসব বিনিয়োগ ছিল সেগুলো ভারত সরকারের অনুমতি ছাড়াই প্রবেশ করত ভারতে। চীনের বিখ্যাত কোম্পানিগুলো, যেমন ধরুন এই কিছু বিখ্যাত কোম্পানি আছে ভারতের বাজারে, তারা আসতে চেয়েছিল, কিন্তু ভারতের এই ছোট্ট নীতিগত একটা পরিবর্তনের কারণে সেই বিনিয়োগগুলো কার্যত আটকে যায় তখন, আর এখনও আটকে পড়ে আছে। আর ভারতের অবস্থান তখন থেকে এখনও ওই একই অবস্থায় রয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সীমান্তে সংঘাত চলতে থাকবে ততক্ষণ আমরা ব্যাকডোরে বসে কোনো আলোচনা করব না। অর্থাৎ সীমান্ত সমস্যা সমাধান না করে অর্থনীতি নিয়ে কোনো কথা বলা যাবে না।
প্রথমে সীমান্ত সমস্যার সমাধান করুন, তারপর আমরা ব্যবসা করব। তাই এখন চীন ডেমচক এবং দেপসাং সম্পর্কিত বিষয়গুলোতে একমত হয়েছে ভারতের সাথে। এছাড়াও আরও একটা তাজ্জব কাণ্ড শুনুন। সম্প্রতি চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস, সেখানে প্রকাশিত হওয়া একটি সংবাদ ইন্টারনেট থেকে এখন তারা মুছে ফেলতে বাধ্য হয়েছে তারা। এখানে দেখুন, এই নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম হলো হিট অ্যান্ড স্ক্রুট, মানে প্রথমে আঘাত করা তারপর পালিয়ে যাওয়া। চীন প্রায় এমনটাই করেছিল ডক্টর জয়শঙ্করের সঙ্গে। গ্লোবাল টাইমসে সম্প্রতি ডক্টর জয়শঙ্করকে লক্ষ্য করে একটি অত্যন্ত বিদ্বেষপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়েছিল। আর যখনই দুই দেশের এরকম একটা ডেভেলপমেন্ট শুরু হলো, সাথে সাথে সেই সংবাদটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর কেন এই পদক্ষেপ হলো সেটা তো আপনারা বুঝেই গিয়েছেন, এত সময় বিস্তারিত আলোচনা করলাম। তবে এটা করার আরও একটি বিশেষ কারণ রয়েছে, পুতিন মশাই রয়েছে এখানে। দেখুন, আগামী অক্টোবর মাসে ব্রিক্স সাবমিট হতে চলেছে, যা ভ্লাদিমির পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জানা যাচ্ছে এই ব্রিক্স সাবমিটে পুতিন রাশিয়ায় ভারত ও চীনকে একত্রিত করার চেষ্টা করবেন। আর পুতিন কেন এটা করতে আগ্রহী, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে একেবারে এক কোণে ঠেলে দিয়েছে, ফলে রাশিয়ার কাছে এশিয়ার প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই এলাকায় চীন ও ভারত এশিয়ার সবচেয়ে বড় শক্তি, এবং এই দুই দেশের সঙ্গে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আগে থেকেই রয়েছে। তবে সমস্যার বিষয় হলো, চীন এবং ভারতের মধ্যে বর্ডার নিয়ে একটা বিবাদ রয়েছে। তাই রাশিয়ার অবস্থান তখন অত্যন্ত জটিল হতে পারে যদি এই দুই দেশের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হয়। তখন রাশিয়া একটা দ্বন্দ্বে পড়ে যাবে যে কাকে ছেড়ে কাকে ধরবে। অথচ এই দুটো দেশকেই রাশিয়ার দরকার, দুটো দেশের সাথেই ভালো সম্পর্ক, গলায় গলায় সম্পর্ক। তাই পুতিন চেষ্টা করছেন চীন ও ভারতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে দেওয়ার আগ বাড়িয়ে, যাতে রাশিয়া কখনোই এই দ্বিধাদ্বন্দ্ব কূটনৈতিক বিপদের মুখোমুখি না হয় এবং তার জোট গঠন করার যে ক্ষমতা সেটা আরও শক্তিশালী হয় ওয়েস্টার্ন পাওয়ারের বিরুদ্ধে। আসুন এবার আপনাদেরকে দেখাই চীনের সেই হাস্যকর খবর মুছে দেওয়ার বিষয়টাকে। আপনি যদি এখন গুগল নিউজে গিয়ে চীন জয়শঙ্কর শুধু এতটুকু লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলি নিবন্ধ পাবেন, যেখানে গ্লোবাল টাইমসের এই নিবন্ধটাও আপনারা পেয়ে যাবেন। এর হেডলাইনটি হলো, ভারতের কূটনীতির সবচেয়ে বড় সমস্যা কি? এস জয়শঙ্কর নিজেই সমস্যা। এখন মজার বিষয় হলো, আপনি যদি এই লিঙ্কটি ক্লিক করেন তখন ইউআরএল নট ফাউন্ড দেখাবে, কোনো খবর দেখতে পাবেন না, ইউআরএল নট ফাউন্ড। মনে হচ্ছে যেন জরুরি অবস্থায় বেজিং থেকে কোনো ফোন এসেছে এবং তখন তড়িঘড়ি করে তারা এই সংবাদটি মুছে দিয়েছে। যদিও সার্চ ইঞ্জিনে এখনও এর লিঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু সংবাদটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবুন তো, গ্লোবাল টাইমসের মতো এত বড় একটা মিডিয়াতে এরকমটা কখনো হতে পারে? বন্ধুরা, 99% সম্ভাবনা আছে যে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট জিনপিং রাশিয়ার কাজান শহরে দেখা করবেন এবং ভ্লাদিমির পুতিন তখন সারা বিশ্বের সামনে ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের হাত একে অপরের হাতে ধরিয়ে দেবেন, যাতে দেখানো যায় যে ব্রিক্স আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে ন্যাটোর পরিবর্তে। আমি নিশ্চিত রাশিয়া এই পুরো প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে জড়িত আছে, কারণ রাশিয়ার অনেক বড় স্বার্থ রয়েছে এর পিছনে। এখন দেখার বিষয় হলো, আগামী মাসে কাজান শহরে যে ব্রিক্স সাবমিট হবে সেখানে কী ধরনের ডেভেলপমেন্ট সামনে আসে। আশা করব ইন্টারেস্টিং কিছু অবশ্যই ঘটবে। তবে ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব, আপনারা কি চাইছেন? ভারত ও চায়না দুই দেশের মধ্যে বন্ধুত্ব হলে আপনি কতটা খুশি হবেন? এবং এটা হলে যাদের পিছন দিয়ে একটু পোড়া গন্ধ বার হবে, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চাইবেন? এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক বাটনে আপনার হাতের ছোঁয়াটুকু ওই লাইক বাটনে দিয়ে দিন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে অনুপ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই কিছু চরম গরম খবরের সাথে। ধন্যবাদ সকলকে।